ভিব্রিও, এটা একটা জেনাস আনডাউটেডলি। এরা কি বললাম, এরা তো জেনাস। এবং কিসের জেনাস? ব্যাকটেরিয়ার একটা জেনাস, রাইট? তো ব্যাকটেরিয়ার এই জেনাসটার আন্ডারে বিভিন্ন স্পিসিস থাকে। এর মধ্যে সব থেকে কমন যেটা, সেটাকে আমরা বলি, সবাই আমরা জানি যে ভিব্রিও কলেরি। কলেরি। তো এই যে ভিব্রিও কলেরি, এটা দ্বারা কি হয়? সহজ কথা, এটা দ্বারা হয় কলেরা। তো আমরা বলি না যে আচ্ছা উল্টাপাল্টা কিছু খাইলে কলেরা হবে, খাইস না। তো এই যে বিষয়টা কলেরা এখানে কাইন্ড অফ ডায়রিয়া টাইপের ম্যানিফেস্টেশন থাকে, এবং এখানে যে স্টুলটা থাকে সেটা রাইস ওয়াটারি স্টুল থাকে। এটা আমরা সবাই জানি, রাইস ওয়াটারি। মানে রাইসের ভাত রান্না করার সময় যে ওয়াটারটা এখানে পাওয়া যায়, সো উই রাইস ওয়াটারি। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে ভিব্রিও ওয়ার্ডটা আসলে কই থেকে আসলো। ভিব্রিও ওয়ার্ডটা আসলো কই থেকে, এটা দিয়ে আমাদের কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবা। ভিব্রিও ওয়ার্ডটা মেনলি ভাইব্রেট, এটা থেকে আসছে, হ্যাঁ, ভাইব্রেট। তো ভাইব্রেট করা বলতে বোঝানো হয়েছে যে টু মানে মুভ ব্যাক অ্যান্ড ফোর্থ। সো মানে এরা হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থে মানে সামনে পেছনে এরকম মুভ করতে থাকে র্যাপিডলি, এবং এটাকে আমরা ডার্টিং মুভমেন্ট বলতে পারি। ডার্টিং মুভমেন্ট। সো এদের ডার্টিং একটা ক্যারেক্টারিস্টিক মুভমেন্ট আছে। সো এটা আমরা একটু মাথায় রাখবো যে এরা খুবই দ্রুত মুভ করতে পারে। কেন মুভ করতে পারে? কারণ মনে রাখবা এরা মোটাইল। কেন মোটাইল? কারণ ধরো এই যে ব্যাকটেরিয়াটা, তো এই ব্যাকটেরিয়াটার এখানে একটা পোলে এরকম একটা ফ্লাজেলা থাকে। তো এই যে ফ্লাজেলাটা আছে, এই ফ্লাজেলার কারণে এরা কী করে? এরা মোটাইল। এবং পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট বিষয় জেনে রাখো, যে এরা কিন্তু গ্রাম নেগেটিভ, আনডাউটেডলি গ্রাম নেগেটিভ রড। তো আমরা এতক্ষণ পর্যন্ত গ্রাম নেগেটিভ যে রডগুলোর কথা জেনে আসছি, সেই সবগুলোই মোটামুটিভাবে এন্টেরোব্যাকটেরিসির মধ্যে ছিল, এন্টেরোব্যাকটেরিসি। বাট ভিব্রিও কলেরা কিন্তু এন্টেরোব্যাকটেরিসির মধ্যে না। কেন না সেটা আমরা দেখব, যে কেন ভিব্রিও কলেরিকে আমরা এন্টেরোব্যাকটেরিসির মধ্যে ফেলতেছি না, এদের মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে যেটার কারণে আমরা ফেলতে পারবো না। আচ্ছা, তো শুরুতেই আসো যে এরা হচ্ছে মানে এরা, এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, তোমরা এটা জানো যে এই ভিব্রিও কলেরা হচ্ছে কমা শেপড। আমরা এটা কিন্তু বলি যে এরা হচ্ছে কমা শেপড একটা ব্যাকটেরিয়া। সো এটা একটা কারণ যে কারণে এরা কিন্তু এন্টেরোব্যাকটেরিসির মধ্যে না। কারণ এন্টেরোব্যাকটেরিসিতে ব্যাকটেরিয়াগুলো সাধারণত টিপিক্যাল যে রড শেপড ওরকম স্ট্রাকচারেই থাকে কাইন্ড অফ, বাট এরা হচ্ছে কমা শেপ। সো যেহেতু এই যে শেপের একটা ডিফারেন্স, এই কারণে এন্টেরোব্যাকটেরিসির মধ্যে না। তারপরে আরও ডিফারেন্স আছে, যেমন ধরো এদের কি বললাম, এদের ধরো এই যে হচ্ছে ব্যাকটেরিয়া এবং পোলে একটা ফ্লাজেলা আছে। তো এই যে পোলে জাস্ট একটা ফ্লাজেলা আছে, এটা এই কারণে এরা মোটাইল। কিন্তু আমাদের এন্টেরোব্যাকটেরিসির ক্ষেত্রে যেটা হয় যে আইদার এদের প্রেটিকাস ফ্লাজেলা থাকবে, এভাবে এরা মোটাইল হবে, অথবা এদের কোনো ফ্লাজেলাই থাকবে না, অর্থাৎ এরা কোনো মোটিলিটিই থাকবে না। সো এই দুইটার যে কোনো একটা হবে, বাট এরকম একটা পোলে ফ্লাজেলা থাকবে, এরকম সিঙ্গেল ফ্লাজেলা কিন্তু এন্টেরোব্যাকটেরিসিতে থাকবে না। সো এই দুইটা কথা আমি বললাম, আরও কথা আছে যেগুলো আমরা দেখবো। তো ভিব্রিও কলেরাগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, এবং এরা অ্যাক্টিভলি মোটাইল, কারণ এদের সিঙ্গেল পোলার একটা ফ্লাজেলাম থাকে। ফ্লাজেলাম হচ্ছে সিঙ্গুলার, যেহেতু একটা থাকে এই জন্য ফ্লাজেলাম। এবং এই ভিব্রিওটা মেনলি ভাইব্রেটরি মোটিলিটির কারণে এটা আসছে। এবং আমরা মেনলি ভিব্রিও কলেরাকে বলতে পারি, এর যেটা দ্বারা কলেরা হয়, এটা মানে ক্লাসিফাই যখন আমরা করবো তখন আমরা ফার্স্টে বলতে পারি ভিব্রিও কলেরি। পাশাপাশি ভিব্রিও আদার যে ভিব্রিওসগুলো আছে, এগুলো ভিব্রিও কলেরি না, এগুলো ভিব্রিও কলেরির মতো অতটা ইম্পর্টেন্ট না, বাট আরও অনেকগুলো আছে, যেমন ধরো ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস, ভিব্রিও ভালনিফিকাস, ভিব্রিও মিমিকাস, ভিব্রিও ফ্লাভিয়ালিস, ভিব্রিও হোলেসি, ভিব্রিও ড্যামসেলা। সো এই কয়েকটা নাম আমরা একটু মনে রাখতে পারি, হ্যাঁ। তো এই নামগুলো মনে রাখার মাধ্যমে আমরা জানলাম যে ভিব্রিও জেনাসের মধ্যে অনেকগুলো স্পিসিস আছে ভিব্রিও কলেরি বাদেও। এখন কোনটা কী ডিজিজ করে আমরা একটু দ্রুত জানি, যে ভিব্রিও কলেরা যেটা এটা কলেরা করবে, কলেরা বলতে আমরা বুঝি অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, ঠিক আছে। এখানে কিন্তু ব্লাডি ডায়রিয়া হয় এবং এটা রাইস ওয়াটারি হয়, এবং এটার কারণে অনেক বেশি ডিহাইড্রেশন হইতে পারে। এবং এটা কিন্তু মানে ট্রিটমেন্ট যদি না নেওয়া হয়, তাই দেখা যায় 40% মানুষ কিন্তু মারা যেতে পারে এই ভিব্রিও কলেরা হইলে, বা মানে ভিব্রিও কলেরা দ্বারা কলেরা হইলে। এবং ট্রিটমেন্টে মানে যেটা হয় যে অনেক বেশি দ্রুত, যেহেতু অনেক ডিহাইড্রেশনের চান্স থাকে, ফ্লুইড লস হয় ডায়রিয়ার মাধ্যমে, তাই অনেক বেশি ওয়াটার এবং ইলেকট্রোলাইট কিন্তু সাপ্লাই দিতে হবে। এবং অ্যান্টিবায়োটিক সাধারণত দরকার হয় না, টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকটা, যেটা একটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। এবং তবে এটা কিন্তু যদি দেওয়া হয় তাহলে সিমটমসটা একটু তাড়াতাড়ি কমতে পারে। এবং ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস যেটা, এটা হচ্ছে স্পেশালি জাপানে এটার কারণে অনেক মানুষের ডায়রিয়াতে ডেথ হয়, যেখানে র ফিশের মাধ্যমে যেহেতু এটা ছড়ায়, তাই কারণ যেটা ভালো করে যেটা ভালো করে কুক করা হয় না, স্পেশালি সি ফুড। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে আমি বলে যাই, মনে রাখবা এই যে এই ভিব্রিওগুলো সল্টি ওয়াটার, কী বললাম, সল্টি ওয়াটারে ভালো এদের কিন্তু এরা গ্রো করতে পারে। সো সল্টি ওয়াটার, বা এই জন্য এই ভিব্রিওগুলার স্পিসিসগুলো অনেক স্পিসিস কিন্তু হ্যালোফিলিক।
হ্যালোফিলিক বলতে বোঝায় এরা হচ্ছে মানে অনেক বেশি সল্টে এরা ভালো সার্ভাইভ করতে পারে, সমস্যা নেই এদের। সো সল্ট লাভিং একটা টেন্ডেন্সি কিন্তু এদের থাকে। এখন আসো যে এরা এরা হলো গিয়ে আন্ডারকুকড, মানে তার মানে কি হেমোলাইটিকাস হচ্ছে প্যারাহেমোলাইটিকাস, যেটা এটা হচ্ছে আন্ডারকুক সি ফুড বা এইগুলা দ্বারা হয়। এবং এটা কিন্তু অনেক বেশি সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া করতে পারে, নসিয়া ভমিটিং করতে পারে, অ্যাবডোমিনাল পেইন বা ক্রাম্পস করতে পারে, ফিভার করতে পারে, এবং এটা সাধারণত এমনিতেই সেরে যাইতে পারে 3 দিনের মধ্যে, কোনো স্পেসিফিক ওরকম ট্রিটমেন্ট নাই। আর ভিব্রিও ভালনিফিকাস যেটা, এটা স্কিন সফট টিস্যু লেশন অর্থাৎ সেলুলাইটিস যারা মানে স্পেশালি সি ফুড হ্যান্ডেলার যারা, মানে সি ফুড নিয়ে যারা কাজ করে, তো তাদের ক্ষেত্রে এরা হচ্ছে স্কিন অ্যান্ড সফট টিস্যু লেশন করে থাকে, যেটাকে আমরা সেলুলাইটিস বলি। সো এটা হচ্ছে একটা বিষয়, এবং এরা সেপ্টিসেমিয়াও করতে পারে। হ্যাঁ, সেপ্টিসেমিয়া করতে পারে যারা ইমিউনো কম্প্রোমাইজ পারসন তাদের ক্ষেত্রে, এবং যারা শেলফিশ শেলফিশ খায়। হ্যাঁ, মানে কাঁচা, আর শেলফিশ মানে ধরো যেমন চিংড়ি বা শ্রিম্প, এগুলো কিন্তু এক ধরনের শেলফিশ, যেটাতে অনেক শেল থাকে বা বাইরে একটা আবরণ থাকে, আস্তরণ থাকে, যেটাতে ভিব্রিও কলেরি অর্গানিজম হয়তো বা থাকতে পারে, যেহেতু সিয়ের সাথে অ্যাসোসিয়েটেড, লবণাক্ত জিনিস পানির সাথে অ্যাসোসিয়েটেড। এবং ক্রনিক লিভার ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে ইনফেকশন আরও বেশি হওয়ার চান্স বেশি, এবং ডক্সিসাইক্লিন দ্বারা এখানে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে এই অ্যান্টিবায়োটিক দ্বারা। এবং ভিব্রিও মিমিকাস যেটা, এটা হচ্ছে কন্টামিনেটেড সি ফুড খাইলেই হবে, এবং এরা সাধারণত ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস দ্বারা যা হয় ওরকমই ওটার মতোই হয়, এবং ওটাকে মিমিক করে বা ওটার মতোই হয়, এই জন্য মিমিকাস। আচ্ছা, এবং এরা স্পোরাডিক কেস করে ডায়রিয়াল ডিজিজের, যেটা এমনি সেরে যায়। স্পোরাডিক মানে এক জায়গায়, ধরো এই জায়গায় একজন পার্সন হয়েছে, এই জায়গায় একজন পার্সনের হয়েছে, সো স্পোরাডিক মানে অগোছালো। আর ভিব্রিও ফ্লাভিয়ালিস হচ্ছে এরা মানে কন্টামিনেটেড সি ফুড দ্বারাই হয়। সো আলটিমেটলি সবগুলো আমরা দেখলাম একটা কমন মিল আছে। দেখো এই যে হচ্ছে ভিব্রিও কলেরি, এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা, দেখো এরা কিন্তু এই যে কমা শিফট, আমরা দেখতে পারতেছি যে এই যে ভিতরে এরা কমা শিফট। গ্রাম নেগেটিভ রডস গেল, এরা কার্ভড কমা শিফট হবে, এবং এরা হচ্ছে প্যারালাল রোস। এখানে একটা ইম্পর্টেন্ট কথা দেখো, এখানে এই যে কমা শিফট অনেকগুলো ব্যাকটেরিয়া তুমি দেখতে পারতেছো। তো একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের স্ট্রিম, ধরো একটা স্ট্রিম বা একটা পুকুরের মধ্যে যখন ধরো একটা মাছ বা একটা ফিশ যখন কী করে, মানে ফিশ যখন একটা পুকুরের মধ্যে থাকে তখন সেখানে তো তারা সাঁতার কাটতে থাকে, বা সেখানে তারা যেভাবে অবস্থান করে সেরকম সেটার সাথে এটা কম্পেয়ার করা হয়েছে। অর্থাৎ ধরো এই যে একটা স্ট্রিম, বা ধরো এটা একটা পুকুর, তো এই পুকুরের মধ্যে এখানে মাছ আছে, অনেকগুলো মাছ আছে। তো এই যে মাছ বা এই মানে এই জায়গাটার মধ্যে অনেকগুলো মাছ আছে, তো এই মাছগুলা কিভাবে থাকবে? এরা হচ্ছে সাধারণত কি থাকে, এরা হচ্ছে প্যারালাল রোসে থাকে। প্যারালাল বলতে কি বোঝায়, ধরো এই যে সো একটা প্যারালালি এইভাবে বিভিন্ন রোজ করে কিন্তু এরা থাকে, এবং এরা অবশ্যই কমা শেপ থাকে। ওকে, দ্যাটস ফাইন। এই জন্য এই টার্মটা মনে রাখবে যে ফিশ ইন স্ট্রিম এরকম অ্যাপিয়ারেন্সে কিন্তু থাকে, এবং এরা মোটাইল থাকে যেহেতু সিঙ্গেল পোলার ফ্লাজেলা থাকে এই যে, এবং বেশিরভাগেরই ক্যাপসুল থাকে। শুধুমাত্র O1 যেটা মনে রাখবা, অ্যাকচুয়ালি ভিব্রিও কলেরিকে আমরা যেহেতু ভিব্রিও কলেরিটা নিয়ে বেশি পড়বো, বাকি স্পিসিসগুলো অতটা ইম্পর্টেন্ট না, যেগুলো আমরা অলরেডি জেনে আসছি। তো ভিব্রিও কলেরা তো একটা গ্রাম নেগেটিভ, রাইট? কি ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ। তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে আমরা জানি এন্ডোটক্সিন হিসেবে LPS বা লাইপোপলিস্যাকারাইড থাকে। তো লাইপোপলিস্যাকারাইডের স্ট্রাকচারে বা এই যে আউটার মেমব্রেন যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার, ওই আউটার মেমব্রেন স্ট্রাকচারে আমরা জানি ও অ্যান্টিজেন থাকে। কি অ্যান্টিজেন? ও অ্যান্টিজেন। তো এই ও অ্যান্টিজেন বা সোমাটিক যে অ্যান্টিজেনটা, এই অ্যান্টিজেনের স্ট্রাকচারের উপর ভিত্তি করে মানে আমরা ভিব্রিও কলেরির 200টা সেরোটাইপ পেয়েছি। কয়টা সেরোটাইপ? 200টা সেরোটাইপ, ঠিক আছে? এবং সেই সেরোটাইপগুলোর নাম মানে 200টাই না, মানে 200টার মতো। এবং দেখা যায় যে সেই সেরোটাইপগুলো আমরা নাম কীভাবে দিই? ও দিয়ে, ধরো O1 একটা সেরোটাইপ, O139 একটা সেরোটাইপ, ঠিক আছে? মানে এইভাবে হচ্ছে আমরা ভাগ করি। ধরো O138 একটা সেরোটাইপ। তো ব্যাপারটা এরকম যে এইভাবে ও এবং সাথে একটা নাম্বার দিয়ে আমরা হচ্ছে সেরোটাইপগুলোকে ইন্ডিকেট করি। তো O1 যে সেরোটাইপটা বা O1 যে ভিব্রিও কলেরা টাইপের যে ভিব্রিও কলেরা O1 টাইপের, তো সেগুলোতে সাধারণত ক্যাপসুল থাকে না, বাট বেশিরভাগের ক্ষেত্রে ক্যাপসুল থাকে। এবং এরা সাধারণত কী হয়, অ্যারোবিক, মানে এরা অক্সিজেনের উপস্থিতিতে ভালো বাঁচে। হ্যাঁ, এবং এরা স্পোর ফর্মেশন করে না, অক্সিডেজ পজিটিভ। হ্যাঁ, এরা অক্সিডেজ পজিটিভ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপর আসলে এরা গ্লুকোজকে ফার্মেন্ট করে। এখন অ্যান্টিবায়োটিক্স গ্লুকোজকে ফার্মেন্ট করতে পারে, এরাও পারে, বাট এরা ল্যাকটোজ ফার্মেন্ট করে না। বাট অ্যান্টিবায়োটিক্সের সাথে কিছু মিল থাকলেও এরা কিন্তু অ্যান্টিবায়োটিক্স কেন না সেটা আমি অলরেডি বলছি। এবং এরা ইন্ডোল প্রোডাকশন করতে পারে। ইন্ডোল প্রোডাকশন মানে হচ্ছে এদের ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামাইনো অ্যাসিড তো আছে। তো এই ট্রিপ্টোফ্যান নামে যে অ্যামাইনো অ্যাসিডটা, এটাকে এরা ভাঙতে পারে। এটাকে ভাঙলেই মেনলি ইন্ডোল তৈরি হয়। সো এটা ভাঙার ক্যাপাসিটি এদের আছে। ট্রিপ্টোফ্যানেস নামে এনজাইম এদের মধ্যে আসলে ওইভাবে থাকে, এই জন্য এরা ভাঙতে পারে। সো এটাকে বলা হয়েছে ইন্ডোল প্রডিউস ইন্ডোল। আর এরা নাইট্রেটকেও কিন্তু রিডিউস করতে পারে। সো নাইট্রেটকে রিডিউস করা মানে হচ্ছে এরা নাইট্রেট যেটাকে আমরা বলি NO3-,
এটা কি করে, ইলেকট্রন নেয়, ইলেকট্রন নিয়ে এরা নাইট্রাইট হইতে পারে, নাইট্রাইট। তো এই যে নাইট্রেট থেকে নাইট্রেট করতে পারে, এটা করে কি, এটা করে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা, মানে এই যে ধরো ভিব্রিও কলেরা এটা করতে পারে। তো এই যে করার ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা কিন্তু এদের নাইট্রেট রিডিউসিং একটা ক্যাপাসিটি। আমরা বলি যে নাইট্রেটটা রিডিউস হয়ে এরকম হয়েছে ইলেকট্রন একসেপ্ট করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থেকে। সো এই ক্যাপাসিটিটা কিছু ব্যাকটেরিয়ার কিন্তু থাকে, এটা আমাদের ডায়াগনোসিসে হেল্প করে। হ্যাঁ, নাইট্রেট রিডিউসিং পাওয়ার যেমন হচ্ছে ইকোলাইয়ের থাকে, ইকোলাই ব্যাকটেরিয়াটার থাকে, তারপরে ব্যাসিলাস আমরা পড়ছিলাম, তো এই ব্যাসিলাসের থাকতে পারে। তার পাশাপাশি হচ্ছে মানে এই ব্যাকটেরিয়াগুলো, তার পাশাপাশি সিউডোমোনাসেও কিন্তু থাকে। সিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া আছে, সিউডোমোনাস অ্যারিজিনোসা, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা স্পিসিস। সো এই ব্যাকটেরিয়াগুলোতে খেতে কিন্তু থাকে, এবং আমরা দেখলাম ভিব্রিও কলেরাতেও এই নাইট্রেটকে রিডিউস করার ক্যাপাসিটি থাকে। এখন আসো যে অ্যাকচুয়ালি আমরা কালচার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে পরে কথা বলবো, কালচার বা বায়োকেমিক্যাল যখন আমরা ল্যাব ডায়াগনোসিস করবো। তবে এখানে জাস্ট জেনে রাখো যে এরা আমরা 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তো আমরা গ্রো করবো, এবং এরা সাধারণত হচ্ছে আমরা অ্যালকালাইন একটা মিডিয়া সেখানে থাকে, পিএইচটা 8 থেকে 9.5 মতো থাকে, অ্যালকালাইন একটা মিডিয়াতে এরা ভালো গ্রো করতে পারে। এবং গ্রোথের জন্য এদের NaCl এর দরকার হয়, কারণ এরা সল্টে ভালো গ্রো করে, এবং হাই কনসেন্ট্রেশন হইলে আবার সেই জায়গায় এরা গ্রো করতে পারে না, বাট একটা মিনিমাম কনসেন্ট্রেশন যেমন ধরো 0.5 থেকে 1% কিন্তু দরকার হয়। এবং অর্ডিনারি মিডিয়াতে এরা গ্রো করতে পারে, এবং গ্রো করে এরা কি করতে পারে, এরা হচ্ছে কলোনি গঠন করতে পারে। কলোনিটা কনভেক্স, স্মুথ, রাউন্ড টাইপের হয়, এবং এগুলো নিয়ে কথা বলবো। তবে এখানে একটা স্পেশাল মিডিয়া ইউজ করা হয়, এই মিডিয়াটার নামটা একটু জানা লাগবে। হ্যাঁ, এটা আমরা যখন লাস্টের দিকে বলবো তখন জানবো। থায়োসালফেট সাইট্রেট বাইল সল্ট আগার মিডিয়া নামে একটা মিডিয়া। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এখন আমরা চলে যাব যে জায়গাটাতে, সেটা হচ্ছে আমরা ভিব্রিও কলেরার স্যাম্পল ধরো কালেকশন করলাম। স্যাম্পল বলতে কি, মেইনলি আমরা স্টুল ধরো কালেকশন করলাম। তো স্টুল কালেকশন করে সেটাকে ট্রান্সপোর্টেশনের জন্য যে মিডিয়াটা ইউজ করতে পারি, সেই মিডিয়াটার নাম হচ্ছে ক্যারি ব্লের মিডিয়া। আমরা যখন জেনারেল ব্যাকটেরিওলজি পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে ট্রান্সপোর্ট মিডিয়ার মধ্যে ক্যারি ব্লের মিডিয়া, অ্যালকালাইন পেপটন ওয়াটার মিডিয়া আছে। তো এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা এগুলোকে কী করতে পারি, ট্রান্সপোর্ট করতে পারি স্যাম্পলগুলোকে। এবং মেইনলি ক্যারি ব্লের মিডিয়ায় আমরা স্যালমোনেলা, শিগেলা এগুলোর ক্ষেত্রে ইউজ করি, ভিব্রিওর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর দেখা যায় যে হচ্ছে অ্যালকালাইন পেপটন ওয়াটার যেটা, এটাও কিন্তু ভালো একটা মিডিয়া এগুলোকে ক্যারি করার জন্য, সেই জিনিসটি একটু জানতে পারো। এখন কেন ভিব্রিও এন্টারোব্যাকটেরিয়াসি না, তার মধ্যে একটা কারণ অক্সিডেস পজিটিভ এরা, কারণ আমরা জানি যে ভিব্রিও এন্টারোব্যাকটেরিয়াসিগুলো অক্সিডেস নেগেটিভ হয়, এই কথাটা একটু মাথায় রাখবা। অক্সিডেস নেগেটিভ ইউজুয়ালি হয়। অক্সিডেস পজিটিভ বলতে বোঝায় যে একটা ধরো গ্লাস স্লাইডে আমি হচ্ছে কী করলাম, আমি হচ্ছে ব্যাকটেরিয়াল কলোনি নিলাম, ব্যাকটেরিয়াল কলোনি নিয়ে মানে কোনো কালচার করা ব্যাকটেরিয়া থেকে আমি একটা স্যাম্পল নিলাম বা কলোনি নিলাম, নেওয়ার পরে আমি এখানে হচ্ছে অক্সিডেস রিয়েজেন্ট বলি, সেটা অ্যাড করলাম। অ্যাড করলে দেখা যায় এখানে একটা কালার চেঞ্জ হয়, এখানে সাধারণত একটা ব্লুইশ কালারের একটা কালার হয়, এবং ওই কালারটা চেঞ্জ হওয়ার মাধ্যমে বুঝি এরা অক্সিডেস পজিটিভ, মানে এদের মধ্যে অক্সিডেস এনজাইমটা হয়তো বা আছে বা অক্সিডেস আছে, ঠিক আছে, এটা পজিটিভ। বাট অক্সিডেস যদি নেগেটিভ হয় তাহলে কোনো কালার চেঞ্জ হয় না। আচ্ছা, দেখো আমরা যদি বলি যে ভিব্রিও কলেরা কমা শেপ বা সাধারণত এন্টারোব্যাকটেরিয়াসিগুলার স্ট্রেইট রড শেপটি হয়, এবং এদের পোলার ফ্লাজেলা থাকে, হাইলি মোটাইল হয়। কিন্তু এদের এন্টারোব্যাকটেরিয়াসিগুলার ক্ষেত্রে পেডিকাস ফ্লাজেলা থাকবে অথবা নন মোটাইল থাকবে। ভিব্রিওর ক্ষেত্রে দেখা যায় এরা অক্সিডেস পজিটিভ, এরা অক্সিডেস নেগেটিভ হয়, এবং এরা হ্যালোফিলিক হইতে পারে, অর্থাৎ সল্ট এদের গ্রোথের জন্য লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, এবং সল্টি ওয়াটারে দেখা যায় ভিব্রিও ভালো গ্রো করতে পারে, আমরা এটা আগেই বলছি। এবং এদের সল্টে গ্রোথের জন্য লাগে না, এরা গ্লুকোজকে ফার্মেন্ট করে, কিন্তু এখানে কোনো গ্যাস এরা প্রোডাকশন করতে পারে না। এবং এখানে অ্যান্টিবায়োটিক্সের ক্ষেত্রে কেউ মানে গ্লুকোজকে ফার্মেন্ট করার পর গ্যাস তৈরি করতে পারে, আবার কেউ গ্যাস তৈরি করতে পারে না। হ্যাঁ, যেমন ধরো শিগেলা গ্যাস তৈরি করতে পারে না, বাট স্যালমোনেলা কিন্তু পারে। সো এইভাবে আর কি। তারপর হচ্ছে ধরো অপটিমাল গ্রোথ হচ্ছে 20 থেকে 37, সেখানে 37 হচ্ছে গ্রোথ, এবং এটা হচ্ছে ম্যারিন বা সামুদ্রিক যে লবণাক্ত পানি সে সকল জায়গায় ভালো পাওয়া যায়। এবং এখানে হচ্ছে ইন্টেস্টিনাল ট্রাক্ট হিসেবে নর্মাল ফ্লোরা থাকে। এখানে ইম্পর্টেন্ট কথা, ভিব্রিও কলেরা কিন্তু নর্মাল ফ্লোরা হিসেবে বডিতে থাকে না। হ্যাঁ, এই জিনিসটি ইম্পর্টেন্ট। বাট এন্টারোব্যাকটেরিয়াসের মধ্যে বেশিরভাগই দেখা যায় যে মানে হিউম্যানে ইন্টেস্টিনাল ট্রাক্টেরা থাকে, অথবা দেখা যায় যে অ্যানিমাল বা সয়েল এদের পাওয়া যায়। আচ্ছা, এরপর আসা যাক নাইট্রেট রিডাকশন। এরা নাইট্রেটকে রিডাকশন করতে পারে, বাট এরা রিডাকশন কেউ করতে পারে, কেউ পারে না। হ্যাঁ, যেমন ধরো বললাম যে ইকোলাই বা সিউডোমোনাস এগুলা করতে পারে। হ্যাঁ, বাট ক্লেফশিয়েলাও করতে পারে। সিউডোমোনাস কিন্তু অ্যান্টিবায়োটিক্স না। আচ্ছা, সিউডোমোনাসকে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক্সের মধ্যে ফেলবো না। হ্যাঁ, আমরা ক্লেফশিয়েলা, তারপরে ইকোলাই এগুলো করতে পারে। হ্যাঁ, বাট এটা কিন্তু ভিব্রিও কিন্তু করতে পারে। আচ্ছা, এখন আসলে যে বায়োটাইপ আর সেরোটাইপ দুইটা টার্ম আছে, এটা বলতে কি বোঝায়? সেরোটাইপ মানে ওই যে বললাম যে অ্যান্টিজেনের ডিফারেন্সের উপর ডিপেন্ড করে যাচ্ছে। ও অ্যান্টিজেন ধরো বিভিন্ন টাইপের আছে, আমি ধরলাম 200 টাইপের ও অ্যান্টিজেন আছে এদের। তো 200 টাইপের ওই ও অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে আমি এদেরকে বিভিন্ন সেরোটাইপে ভাগ করি, ধরো ভিব্রিও কলেরিকে। আবার বায়োটাইপ বলতে বোঝায় যে বায়োকেমিক্যাল রিয়াকশনের ডিফারেন্সের উপর ভিত্তি করে আমি বিভিন্ন বায়োটাইপে ভাগ করতে পারি। যেমন ধরো O1 তো একটা সেরোটাইপ। তো এই O1 সেরোটাইপের দুইটা বায়োটাইপ আছে। হ্যাঁ, দুইটা বায়োটাইপ আছে। একটাকে আমরা বলি ক্লাসিক্যাল বায়োটাইপ, একটাকে বলি কি বায়োটাইপ, ক্লাসিক্যাল বায়োটাইপ, আর আরেকটাকে বলি হচ্ছে EL টর বায়োটাইপ।
সো একটাকে বলি ক্লাসিক্যাল বায়োটাইপ, আরেকটা বলি ইএল টর বায়োটাইপ। সো যেটা আমরা দেখবো একটু পরে। এখন আসো শুরুতে আমরা একটু ক্লাসিফাই করি। এই ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে ভিব্রিও কলেরি এটা ও অ্যান্টিজেনের উপর বেস করে আমরা ভাগ করছি O1 টাইপের আর O139 টাইপের। এই দুটো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর তা বাদে নন ও অথবা নন O139, অর্থাৎ এই দুইটা বাদে বাকি যা আছে যতগুলো আছে সবগুলো হচ্ছে এই টাইপের মধ্যে। আমরা মেনলি 0-1 থেকে 0 বা ও, এটাকে ও বলি, O1 থেকে O139। টোটাল আমি বলছিলাম যে 200টার মতো সেরোটাইপ আছে, তো তার মধ্যে 139টাই বেশি আসলে কনসিডারে নেওয়া হয়। তো তার মধ্যে 1 নম্বরটা লাস্টেরটা, এই দুটো বেশি ডেঞ্জারাস, বা বেশি ডেঞ্জারাস না, মানে এরাই মেইনলি বলতে পারো এই যে পেন্ডেমিক বা এপিডেমিক টাইপের যে কেসগুলো, এরাই মেইনলি করার হিস্ট্রি আছে। বাট মাঝের যেগুলো ধরো 0 বা O2 থেকে O138, এই সেরোটাইপগুলো হচ্ছে অতটা বেশি সিগনিফিক্যান্ট না। তো O1-এর মধ্যে আবার ক্লাসিক্যাল বায়োটাইপ আছে, বললাম না 2টা বায়োটাইপ আছে, আর একটা ইএল টর বায়োটাইপ আছে। তো ক্লাসিক্যাল বায়োটাইপের মধ্যে আবার ইনাবা সেরোটাইপ, ওগাইয়া সেরোটাইপ, তারপরে হিকোজিমা সেরোটাইপ, এটার মধ্যে ইনিবা সেরোটাইপ, ওগাইয়া সেরোটাইপ আর হিকোজিমা সেরোটাইপ, এরকম বিভিন্ন সেরোটাইপ আবার এগুলোর মধ্যে আমরা ভাগ করছি। তো এই নামগুলো একটু মনে রাখতে পারো, কারণ আলটিমেটলি এখানেও যে নাম, এখানেও সেই নাম, ঠিক আছে? সো 3টা নাম, ইনাবা, ওগাইয়া আর হচ্ছে হিকোজিমা। আচ্ছা, এখন আসো যে অ্যাকচুয়ালি আমাদের এই যে O39 যেটা, এই সেরোটাইপটা দেখা যায় যে 1992 থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, এই সকল জায়গায় অনেক বেশি আউটব্রেকস বা এপিডেমিক্স কিন্তু এরা ঘটাইছে। এবং O1 আর O139 এগুলা এপিডেমিক তো কজ করে। এবং দেখা যায় যে তারাই শুধু কলেরা টক্সিন প্রোডাকশন কিন্তু করে। এবং মনে রাখবা যে কলেরা কিন্তু এক ধরনের এনজোটক্সিন প্রোডাকশন করে, যাকে আমরা কলেরা টক্সিন বলি। এটা আমরা জানি। এবং দেখা যায় যে যেগুলা নন O1, অর্থাৎ ধরো O2 থেকে O38 যেগুলা, সেগুলা ওইভাবে মানে তারা ডায়রিয়া করে, বাট ওইভাবে কলেরা কিন্তু করে না, বা অতটা বেশি প্যাথোজেনিক না। এবং দেখা যায় যে কারেন্টলি যত আউটব্রেক হচ্ছে রিসেন্টলি, সেটা ইএল টর বায়োটাইপের কারণেই হচ্ছে। আগে ক্লাসিক্যাল যে বায়োটাইপ ছিল ওইটার কারণে হইতো, বাট এখন ইএল টর বায়োটাইপের কারণে হচ্ছে। যেমন ধরো এই যে ইএল টর বায়োটাইপ, এটার কারণে 7 যে পেন্ডেমিক কলেরার, সেটা হচ্ছে এটার কারণেই। বাট আগের যে প্রথম 6টার পেন্ডেমিক হয়েছিল ওইটা ক্লাসিক্যাল বায়োটাইপ দ্বারাই হয়েছিল, ঠিক আছে? এবং ধরো এটার মধ্যে ডিফারেন্স কিছু আমাদের জানতে হবে। ইএল টর যে বায়োটাইপটা, O1 যে ভিব্রিও কলেরি, তার এটাতে দেখা যায় এরা বিটা হেমোলাইটিক, মানে কি ব্লাড আগার মিডিয়াতে এরা কমপ্লিট হেমোলাইসিস করে, এবং এখানে একটা মানে আমরা যদি গ্রো করি এখানে একটা কমপ্লিট জোন অফ মানে আমরা কী পাবো, ক্লিয়ার জোন পাবো, বিটা হেমোলাইটিক এটাকে আমরা বলতেছি। আচ্ছা, কারণ বিটা হেমোলাইসিন হয়তো বা এরা রিলিজ করতে পারে। আচ্ছা, তারপর সেটা নন হেমোলাইটিক। এবং দেখা যায় যে পলিমিক্সিন বি, এটা একটা অ্যান্টিবায়োটিক, যেটাতে এরা কাজ করে না, বা দেখা যায় যে এই পলিমিক্সিন বি দিলেও আমরা এই বায়োটাইপটাকে কিল করতে পারি না। বাট এই বায়োটাইপ, ক্লাসিক্যাল বায়োটাইপ কিন্তু পলিমিক্সিন বি দিলে কিল হয়ে যাবে, এটা কাজ করতে পারবে না এই ব্যাকটেরিয়ার এই বায়োটাইপটা, এবারে এই বায়োটাইপটা। ভিপি টেস্ট এখানে পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়। অ্যাসিমটোমেটিক ইনফেকশন এখানে বেশি কমন। মানে অ্যাসিমটোমেটিক ইনফেকশন বলতে বোঝাচ্ছে এরা কেরিয়ার হিসেবে কাজ করতেছে কাইন্ড অফ, ঠিক আছে? তারপরে হলো গিয়ে যে এটা লেস কমন, এবং এনভায়রনমেন্টাল সার্ভাইভাল এরা বেশিক্ষণ সময় সার্ভাইভ করতে পারে, এই জন্য ইএল টর যেটা, এটাই কিন্তু এখন বেশি প্রমিনেন্ট। আচ্ছা, এবং দেখা যায় যে যাদের ম্যালনিউট্রিশন থাকে, বা যেখানে অনেক বেশি ওভার ক্রাউডিং থাকে, পোর স্যানিটেশন থাকে, কারণ আলটিমেটলি ফিকোরাল রুটেই কিন্তু এটা ট্রান্সমিটেড হয়, এবং ইনএডুকেট মেডিকেল সার্ভিস থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই এপিডেমিক আকারে বা বড় আকারে এটা ধারণ করতে পারে। এবং সেক্ষেত্রে মানে দেখা যায় যে অনেক অ্যাসিমটোমেটিক কেরিয়ার যেহেতু থাকে, তাদের কোনো ম্যানিফেস্টেশনই থাকে না। আমরা যেমন হচ্ছে স্যালমোনেলা পড়ার সময় পড়ছিলাম, যে স্যালমোনেলা কিন্তু কী থাকে, স্যালমোনেলাতে কিন্তু অ্যাসিমটোমেটিক কেরিয়ার একটা স্টেজ থাকে, যার কারণে দেখা যায় যে তারা যদিও আমরা বুঝতেছি না যে তার ডিজিজটা আছে, সো আমি তো তাকে কোয়ারেন্টাইনে রাখবো না। তো যেহেতু আমি তাকে কোয়ারেন্টাইনে রাখবো না, সে কিন্তু ছড়াই বেড়াবে ডিজিজটা। তো এই জন্য এটা ফেল করতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা আমি বলি, মনে রাখবা যে আমরা শিগেলা যখন পড়ছিলাম, শিগেলা এরা কী করে, ব্যাসিলারি ডিসেন্ট্রি বা মানে ডিসেন্ট্রি করে, ব্লাডি ডায়রিয়া করে। তো শিগেলা যেমন শুধুমাত্র ব্লাডি ডায়রিয়াই করে, এরা এক্সট্রা ইন্টেস্টিনাল কোনো ম্যানিফেস্টেশন প্রকাশ করে না, বা অন্য কোনো রোগ করে না। ঠিক একইভাবে কলেরাও শুধু কলেরাই করে, এরাও এক্সট্রা ইন্টেস্টিনাল কোনো ম্যানিফেস্টেশন প্রকাশ করবে না। এই জিনিসটা একটু মাথায় রাখো, এরা কাজে দিবে। এখন আসো এই ডিফারেন্সগুলো এখানে দেওয়া হয়েছে, তো এখান থেকে আমরা একটু দেখতে পারি। এবং সিএমপি টেস্ট, এটা হচ্ছে আমরা কই পড়ছিলাম বলো তো, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্টি, যেটা যখন আমরা পড়ছিলাম তখন কিছু আমরা হচ্ছে এই জিনিসটা পড়ছিলাম যে সিএএমপি টেস্ট,
এটা বলতে বোঝায় ক্রিস্টি অ্যাটকিন্স মান্স পিটারসন। এটা হচ্ছে সায়েন্টিস্টদের নাম যারা আসলে এটা আবিষ্কার করছিলেন। এবং ওই টেস্টে আমরা বলছিলাম যে ধরো আমরা কী করলাম, আমরা হচ্ছে গিয়ে ব্লাড আগার মিডিয়াতে আমরা এখানে স্টাফাইলোকক্কাসের একটা স্ট্রিক বা স্টাফাইলোকক্কাস নিয়ে এখানে ছড়াই দিলাম। ছড়াই দেওয়ার পরে আমরা এভাবে এটার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এখানে কী নিলাম, এখানে হচ্ছে আমি ধরো স্টেপ্টোকক্কাস অ্যাগালেক্টি নিলাম। এবং যেটা হয় যে এদের যে জাংশন পয়েন্ট, মানে স্টাফাইলোকক্কাস তো হেমোলাইসিস করে, তো এই অ্যাগালেক্টিও এখানে এদের যে জাংশন পয়েন্ট স্টাফাইলোকক্কাস আর অ্যাগালেক্টি, এদের জাংশন পয়েন্টে একটা অ্যারোহেড অ্যাপিয়ারেন্সের হেমোলাইসিস পাওয়া যায়, যেটা মানে সাইনার্জিস্টিক একটা এফেক্ট থাকে যে এটাও হেমোলাইসিস করে আবার এটাও হেমোলাইসিস করে। এই জায়গায় একটা মানে মানে জোন অফ হেমোলাইসিস, স্পষ্ট জোন, যেটাকে আমরা বলি অ্যারোহেড অ্যাপিয়ারেন্স, অ্যারোহেড হেমোলাইসিস। অ্যারোহেড মানে অ্যারো বা তীরের যে হেড থাকে সেই হেডের মধ্যে একটা অ্যাপিয়ারেন্স বা হেমোলাইটিক অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। তো এটাকে আমরা বলছিলাম সিএমপি টেস্ট, এবং এটা অ্যাগালেক্টির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তা বাদে এক্ষেত্রেও দেখা যায় যে এই ইএল টর যে বায়োটাইপ সেক্ষেত্রে এটা পজিটিভ হইতে পারে। কেন? কারণ এরা হেমোলাইসিস করে, বিটা হেমোলাইসিস করে, সো এরা সিনার্জিস্টিক একটা ইফেক্ট দিতে পারে। এবং এখানে কলেরা টক্সিনের যে জিনটা থাকে সেটা CTX1 আর এখানে CTX2, হ্যাঁ, এবং এটা দ্বারাই বর্তমানে বেশি ইনফেকশন হচ্ছে। ভিপি মানে কি? ভগেস প্রোসাকোয়ার। আচ্ছা, এখন ভিব্রিও কলেরা মনে রাখবা যে ভিব্রিও কলেরা 0139, যেটা এটাকে কী বলা হয়? ভিব্রিও কলেরা 139 বেঙ্গল। কেন বেঙ্গল বলা হয়? কারণ আমাদের যে বাংলাদেশ আছে এখানে কিন্তু এটা ভালো ডিজিজ করে, হ্যাঁ, অনেক বেশি ডিজিজ করতেছে। এবং ওয়েস্ট বেঙ্গল বলো বা আমাদের বাংলা, এখানে অনেক বেশি ডিজিজ এরা করতেছে, হ্যাঁ। এবং দেখা যায় যে মানে ধরো O1-এর এগেনস্টে প্রোটেকশন পাইলে যে O139-এর এগেনস্টে প্রোটেকশন পাওয়া যাবে, এরকম কিন্তু না, দুটো আলাদা আলাদা জিনিস। এবং এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে কী কী ভিরুলেন্স ফ্যাক্টর আছে ভিব্রিও কলেরির, এন্টেরোটক্সিন, যেটাকে আমরা কলেরা জেন বা আমরা বলতে পারি হচ্ছে কলেরা টক্সিন, তারপরে এনজাইম মিউসিনেস আছে। তো এই মিউসিনেস এনজাইমটি ইম্পর্টেন্ট। এরা হচ্ছে কী করে যে এরা হচ্ছে ইন্টেস্টাইনের সাথে এদের ইন্টারাকশনে হেল্প করে, যেটা আমি একটু পরে দেখবো। এবং এদের যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এন্ডোটক্সিন বা লাইপোপলিস্যাকারাইড থাকবে, পিলি থাকবে এদের, এবং পিলির কারণে এরা অ্যাডহেয়ার বা অ্যাটাচমেন্টে এদের সহযোগিতা হয়। এখন দেখো একেবারে শুরুতে যে জিনিসটা জানতে হবে যে এদের যে ইনকিউবেশন পিরিয়ড সেটা কিন্তু সাধারণত 24 ঘন্টার কমও হইতে পারে, আবার 5 দিনও হইতে পারে। মানে 24 ঘন্টা থেকে 5 দিন ধরতে পারো, বা 1 দিন থেকে 5 দিন। এবং এদের ইনফেক্টিভ ডোজ অনেক বেশি হাই লাগে। কেন হাই লাগে? কারণ দেখা যায় যে গ্যাস্ট্রিক জুসে এরা ডিস্ট্রয়েড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো গ্যাস্ট্রিক জুসে যেহেতু ডিস্ট্রয়েড হয়ে যাওয়ার চান্স থাকে, তাই অনেক বেশি ব্যাকটেরিয়া ঢুকতে হবে। সাধারণত 10⁸ বা এরকম একটা নাম্বার, 10⁹, এরকম একটা নাম্বারের অর্গানিজম ভিতরে ঢুকতে হবে কিন্তু, যেটাকে আমরা 1 বিলিয়ন ব্যাসিলাই বলতেছি। এবং অ্যাসিম্পটোমেটিক কেস বা কেরিয়ার থাকতে পারে, বা যে সকল পার্সন দেখা যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাট তার বডিতেও কিন্তু এই সোর্স হিসেবে তারা থাকতে পারে। রিজার্ভার বলতে হিউম্যানই শুধু একমাত্র রিজার্ভার, অন্য কারো বডিতে এই ইনফেকশন থাকে না। ফিকোলা লুটেরা হয় মানে যদি কন্টামিনেটেড ওয়াটার বা ফুড কেউ নেয়, এবং কলেরা টক্সিন মিডিয়েটেড এই ডিজিজটা আর কি কলেরা টক্সিনের কারণে হয়। এবং এরা কলেরা টক্সিন একটা এন্টেরোটক্সিন, বা আমরা বলতে পারি যে কলেরা জেনো এটাকে বলতে পারি, বা এটা একটা এক্সোটক্সিন আমরা বলতে পারি। হচ্ছে কলেরা যে ব্যাসিলাইটা সেটা হচ্ছে ফিকোরা লুটে ঢুকলো ফার্স্টে, ঢোকার পরে এরা স্টোমাককে ভেদ করলো। কারণ আলটিমেটলি যেহেতু অনেক ব্যাকটেরিয়া এখানে ঢোকে, অনেক ব্যাকটেরিয়া এডটি করে, সো অনেক অর্গানিজম এডটি করার কারণে গ্যাস্ট্রিক অ্যাসিডে যদিও এরা কিল হয়ে যায় বা এদের অনেক প্রবলেম হয়, বাট স্টিল এরা ধরো স্পলিটেস্টেটে একটা অ্যামাউন্টে পৌঁছাইলো। তো পৌঁছানোর পরে স্পলিটেস্টেটে মাল্টিপ্লাই করবে, এবং দেখা যায় যে এরা পিলির সহযোগিতায় ধরো এই যে স্পলিটেস্টে, সো স্পলিটেস্টে এখানে তো সেল থাকবে। তো এখানে যে সেলগুলো থাকে, এখানে ফার্স্ট এপিথেলিয়াল সেল থাকবে, তো সেখানে ব্রাশ বর্ডার থাকে, তো এখানে ব্রাশ বর্ডার থাকে, তো ব্রাশ বর্ডার এরা দেখা যায় পিলির সহযোগিতা অ্যাটাচ হয়, অ্যাডহেয়ার হয়, লেগে যায়। এবং লেগে যাওয়ার পরে এখানে ওরা হচ্ছে মাল্টিপ্লাই করে, এবং এরা এন্টেরোটক্সিন বা কলেরা টক্সিন যেটা বা কলেরা জেল এটা সিক্রিট করে। এবং এটা সিক্রিট করার পরে কী ঘটনা হয় সেটা আমরা একটু যদি দেখি, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট। ধরো এই যে হচ্ছে ইটেস্টাইন, তো ইটেস্টাইন এই যে সেলগুলো, তো দরবারি যে ঘটনাটা ঘটে আমাদের এখানে এই যে হচ্ছে ব্যাকটেরিয়াটা, তো এই ব্যাকটেরিয়াটা একটা টক্সিন রিলিজ করে, যেটাকে আমরা বলতেছি কলেরা টক্সিন। তো এই কলেরা টক্সিনের হচ্ছে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা এ একটা বি, বা দুইটা ফ্র্যাগমেন্ট থাকে। তো এই বি ফ্র্যাগমেন্টটা মানে বাইন্ডিং ফ্র্যাগমেন্ট, এবারে অ্যাক্টিভ ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। তো বাইন্ডিং যে ফ্র্যাগমেন্টটা সেটা বাইন্ডিংয়ে সহযোগিতা করে, এবং অ্যাক্টিভ ফ্র্যাগমেন্টটা যে কাজটা করে, এই বাইন্ডিং যখন হইলো বি ফ্র্যাগমেন্টের, তখন অ্যাক্টিভ ফ্র্যাগমেন্টটা ভিতরে ঢুকতে পারে। তো অ্যাক্টিভ ফ্র্যাগমেন্টটা যখন সেলের ভিতরে ঢোকে, তখন এরা যে কাজটা করে সেলের ভিতরে এরা বেশ কিছু ব্যাকারিজম করে। সেই ব্যাকারিজমগুলো কি? এডিপি রাইবোস দেবে, এডিপি রাইবোস, এটা হচ্ছে এডি প্লাসের ডাব সুস্থ, এডি প্লাস, এটা থেকে মেনলি এডিপি রাইবোসটা আসে। তো আলটিমেটলি তাহলে কী হলো যে এই সেলের মধ্যে বেশ কিছু মেকানিজম ঘটবে যখন ব্যাকটেরিয়াটা আসলো সেলের মধ্যে। তো সেলের মধ্যে হচ্ছে ফার্স্ট কথা এখানে যে এডিপি রাইবোস আছে, যেটা এনএডি প্লাস থেকে আসছে। তো এডিপি রাইবোসটা যে কাজটা করবে, এরা সেলের মধ্যে একটা প্রোটিন আছে যেটাকে আমরা বলি জিএস প্রোটিন।
এই জিএস যে মলিকুলটা বা জিএস প্রোটিনটা আছে এটার সাথে এরা বাইন্ড করবে। নর্মালি তো জিএস এর সাথে এরা বাইন্ড করে না, তো ফলে যেটা হয় এডিপি রাইবো যদি জিএস এর সাথে বাইন্ড করে তাহলে বেশি বেশি এটিপি থেকে সিএমপি তৈরি হবে, সিএমপি। আর এই সিএমপি যদি তৈরি হয়ে যায়, এরা যে কাজটা করে এই ইন্টেস্টাইনের মানে ইন্টেস্টাইনের মধ্যে বা লুমেনের মধ্যে বেশি বেশি ক্লোরাইড আয়ন বা এরকম বিভিন্ন আয়ন দিবে, যার ফলে ক্লোরাইড আয়নকে এর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এখানে সোডিয়ামও চলে আসবে। এবং সোডিয়াম যদি আসে এটা তো একা আসবে না, সাথে ওয়াটার নিয়ে আসবে, কারণ সোডিয়াম হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ একটা সাবস্টেন্স, এটা ওয়াটারকেও সাথে নিয়ে আসবে। সো বেশি বেশি ওয়াটার এটার মধ্যে আসতেছে এবং ওয়াটারি ডায়রিয়া হয়ে এটা ফিকাল রুটে বেরোয় যাবে। তো এই যে বিষয়টা এই সিএমপি বেশি হওয়ার কারণে এটা হচ্ছে। আর সিএমপি কেন বেশি হচ্ছে? এডিপি রাইবোজ জিএস এর সাথে বেশি বেশি যুক্ত হচ্ছে। তো এখন এডিপি রাইবোজ জিএস এর সাথে যে যুক্ত হইলো, এই যে এটাকে আমরা বলি এডিপি রাইবোসাইলেশন। তো এটা কে করতে হেল্প করছে? এটা হেল্প করছে হচ্ছে এই যে টক্সিন, কলেরা টক্সিনের যে এই কম্পোনেন্টটা ছিল বা এই ফ্র্যাগমেন্টটা ছিল, সেটা এটা এই হেল্পটা করছে, দ্য অ্যাক্টিভ ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, তো এখানে এই মেকানিজমটার কথাই বলা হয়েছে। তো যেটা হয় যে সিএমপি যখন বেশি হয়ে যায় তখন প্রোটিন কাইনেস এ যেটা, প্রোটিন কাইনেস এটা বেড়ে যায় এবং এটা ওয়াটার ইলেকট্রোলাইটকে ফিকাল রুটে বেশি বেশি বের করে দেয় এবং এভাবে কিন্তু ডায়রিয়া হয়। আচ্ছা, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যে কারা কারা এই যে ইন্টারসেলুলার যে সিএএমপি এটা বাড়াই দেয়, কলেরা টক্সিন বাড়াইতে পারে। তারপর আমরা ইকোলাই যখন পড়ছিলাম সেটা যে হিট ল্যাবাইল যে একটা টক্সিন ছিল, তো হিট ল্যাবাইল যে টক্সিন বা এলটি, এটাও কিন্তু কী করতে পারে, সিএমপি লেভেলটা বাড়াই দিছিল, যদি মনে থাকে তোমার। পাশাপাশি আমরা যখন অ্যানথ্রাক্স পড়ছিলাম, অ্যানথ্রাক্স টক্সিন আমরা দেখছিলাম যে ইডিমা ফ্যাক্টর বা ইএফ নামে একটা ফ্যাক্টর থাকে, সেটাও কিন্তু এইভাবে কাজ করে। হচ্ছে পার্টোসিস যেটা মানে এই ক্ষেত্রে যেটা হয়, অ্যানথ্রাক্স আমরা বলছিলাম যে এই যে ভেসেলের ভাস্কুলার পারমিটিভিটি বাড়িয়ে দেয়, বেশি বেশি ফ্লুইড বাইরে চলে আসে, এক্সট্রা সেলুলার স্পেসে ফ্লুইড জমে এবং সেখানে এখানে ইডিমা হয় লোকালি। আচ্ছা, পার্টোসিস টক্সিন, অর্থাৎ আমরা যখন বডিটেলা পার্টোসিস দেখব তখন সেখানে পার্টোসিস টক্সিনের ক্ষেত্রে আমরা দেখবো এরা সাইক্লিক সিএমপি যেটা এটাকে বাড়িয়ে দিচ্ছে, সাইক্লিক অ্যাডিনোসাইন মনোফসফেট। আচ্ছা, সো এইগুলোই মেকানিজম এবং এইভাবে এরা কাজ করে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা যে মিউকোজাকে পেনিট্রেট করে, এক্ষেত্রে মিউসিনেস একটা এনজাইম এদের ভিউলেন্স ফ্যাক্টর আছে যেটা কিন্তু এদের হেল্প করে। আচ্ছা, এখন আসো যে এরা যেহেতু এক্সট্রিমলি অ্যাসিড লেভেল, এই জন্য আমাদের কিন্তু অনেক বেশি ব্যাসিলাই লাগবে ডিজিজটা করতে। অর্থাৎ যে সকল কন্ডিশনে দেখা যায় যে মানে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কমে যায়, যেমন ধরো হাইপোক্লোরোহাইড্রেট, এক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন প্যারিটাল সেল দ্বারা হয় না তেমন একটা, এবং ফলে পাশাপাশি যারা অ্যান্টাসিড নিচ্ছে বা যাদের গ্যাস্ট্রেক্টমি হয়েছে তাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন ঠিকঠাক হবে না, ফলে তার ক্ষেত্রে অল্প অর্গানিজম দ্বারা দেখা গেছে ডিজিজ হয়ে যেতে পারে। ব্যাপারটা এরকম আর কি। কী কী ডিজিজ করে? মেনলি রাইস ওয়াটার স্টুল টাইপের লার্জ ভলিউম অফ স্টুল কিন্তু পাস হয় এবং অ্যাবডোমিনাল পেইন সাধারণত থাকে না এই ক্ষেত্রে, এবং ব্লাড বা নিউট্রোফিলস কিন্তু স্টুলে পাওয়া যায় না। এবং মনে রাখবে এই কলেরার ক্ষেত্রে যে আমাদের যে ডায়রিয়াটা হচ্ছে এটা নন ইনফ্লামেটরি ডায়রিয়া। কি বললাম? নন ইনফ্লামেটরি। অর্থাৎ এক্ষেত্রে তুমি স্টুলে কোনো প্রকার নিউট্রোফিল বলো বা কোনো প্রকার রেড সেল, এগুলো কিন্তু কিছুই পাবা না, কারণ এখানে কোনো ব্লাডি ডায়রিয়া হয়নি এবং এটা কোনো ইনফ্লামেটরি ডায়রিয়া না। বাট আমরা যখন শিগেলা বা আমরা যখন হচ্ছে গিয়ে অন্যান্যগুলো পড়বো, যেমন ধরো সাপোজলি অ্যামিবিক ডিসেন্ট্রি, বা আমরা যেগুলাতে দেখবো যে এরকম ডায়রিয়া হচ্ছে, বাকিগুলো কিন্তু সব ইনফ্লামেটরি। ওইখানে আমরা পাস সেল পাইতে পারি, ওইখানে আমরা মানে রেড সেল পাইতে পারি স্টুল এক্সামিনেশন করে, বাট এখানে আমরা ওরকম কিছু পাবো না। এবং ভমিটিং থাকতেও পারে, বাট ফিভার সাধারণত থাকে না এক্ষেত্রে। এবং কনসিকুয়েন্স হচ্ছে হাই মর্টালিটি, যদি ট্রিটমেন্ট না করা হয় 40% ক্ষেত্রে মারা যেতে পারে, এবং অনেক বেশি ডিহাইড্রেশন হয়। এক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা অ্যাসিডোসিস দেখা দিতে পারে, এবং অ্যাসিডোসিস কারণ বাইকার্বনেট ও স্টুলে লস হয়ে যায়, বাইকার্বনেট আয়ন, এই কারণে অ্যাসিডোসিস হয়। এবং হাইপোক্যালিমিয়া হতে পারে কারণ অনেক বেশি পটাশিয়াম আয়ন স্টুলে লস হতে পারে। সেখানে কী হতে পারে? অ্যাসিডোসিস হতে পারে, হাইপোক্যালিমিয়া হতে পারে। অ্যাসিডোসিস হয় বাইকার্বনেট লসের কারণে, আর হাইপোক্যালিমিয়া হবে পটাশিয়াম লসের কারণে। আচ্ছা, বাইকার্বনেট আয়ন মানে কি? SCO3 এর মাসকুলার ক্রাম, অর্থাৎ মাসেলে একটু ব্যথা হইতে পারে, বা প্যারালাইটিক আইলিয়াস হইতে পারে। প্যারালাইটিক আইলিয়াস বলতে বুঝেছি আমরা নর্মালি যেটা হয় যে বাওয়েল মুভমেন্ট করে, এবং বাওয়েল মুভমেন্টে করে আমরা কী করি? আমরা বাওয়েল সাউন্ড শুনি স্ট্রেচু দিয়ে। সো প্যারালাইটিক আইলিয়াস হয়ে গেলে কি বাওয়েল মুভমেন্ট হয় না, ফলে প্যারালাইটিক আইলিয়াস হয়, অর্থাৎ আমি স্ট্রেচু দিলে কোনো বাওয়েল সাউন্ড শুনতে পারবো না, এবং এটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণেই কিন্তু হয়। সো দেখো আলটিমেটলি প্যারালাইটিক আইলিয়াসের একটা কারণ কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, বা ভাস্কুলার ক্রাম্পের একটা কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। হ্যাঁ, এবং দেখা যায় যে মানে বাসেলে ব্যথা, এটা কি ভাস্কুলার ক্রাম্প বলে। তারপরে কার্ডিয়াক অ্যান্ড রেনাল ফেলিওরও কিন্তু হতে পারে, কারণ আলটিমেটলি পটাশিয়াম এই আয়রনটা কিন্তু স্পেশালি হার্টের সাথে অনেক অ্যাসোসিয়েটেড, বা রেনাল সিস্টেমের সাথেও কিন্তু অ্যাসোসিয়েটেড আয়রনগুলোর প্রবলেম হচ্ছে। সো এই জিনিসটা গেল। এবং ট্রিটমেন্ট হিসেবে আমরা কী করবো? আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে ধরো ব্যাক্রোলিটসের মধ্যে যেগুলো আছে এজিথ্রোমাইসিন বা অল্টারনেটিভলি টেট্রাসাইক্লিন বা সিপ্রোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে। সাধারণত দরকার হয় না, বাট যদি আমরা কোবাইতে চাই বা তাড়াতাড়ি সুস্থ হতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে। এবং সিমটোমেটিক ট্রিটমেন্টটা খুব প্রম্পট দিতে হবে, ওয়াটার ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট করতে হবে, এই থেরাপিগুলো দিতে হবে, ওরাল বা ইন্ট্রাভেনাস দিতে হবে, এবং গ্লুকোজও সলিউশনে অ্যাড করা যাইতে পারে, যাতে হচ্ছে ওয়াটার আর ইলেকট্রোলাইটগুলো ভালো করে আপটেক হয়। আচ্ছা, ল্যাব ডায়াগনোসিস দিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি ল্যাব ডায়াগনোসিস এটা
আমরা ধরো যখন এপিডেমিক কেস থাকে একসাথে অনেক কেস পাওয়া যাচ্ছে, তখন আসলে আলাদা করে ল্যাব ডায়াগনোসিস ওইভাবে তো করার বুড কারোই থাকে না, যে আচ্ছা অনেক বেশি ডিজিজ হচ্ছে, আমরা ফ্লুইড ইলেকট্রোলাইট এগুলোকে রিপ্লেস করতেছি, এগুলো দিতেছি, এভাবেই আমরা ট্রিটমেন্ট করে ফেলতেছি, অত ল্যাব ডায়াগনোসিস করার টাইম নেই এপিডেমিকের ক্ষেত্রে। বাট নর্মালি স্পোরেডিক কেসগুলো যে 1 জনের 2 জনের 3 জনের হইলো, সো সেই সকল ক্ষেত্রে এই টেস্টগুলো করা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা ফ্রেশ স্টুল নিব, ঠিক আছে, এবং ফ্রেশ স্টুল নিব আমরা প্যাচ যেটা মানে যেখানে সে টয়লেটটা করছে সেখান থেকে আমরা নিব না, ডাইরেক্টলি ফ্রেশ স্টুল নিব। এবং রেকটাল সোয়াব এখানে ইউজ করা যাইতে পারে, এবং ভবিটাস এখানে ইউজফুল দা, এখানে ভবিটাস আমরা নিব না, বা ববি করে যাবে রয়েছে সেটাকে আমরা স্যাম্পল হিসেবে নিতে পারবো না। তো এসপিসিপ্যাচ যেটা, এটাকে আমরা ল্যাবরেটরিতে ইমিডিয়েটলি দিতে হবে। ইমিডিয়েট ডিলে যদি হয় তাহলে হচ্ছে ট্রান্সপোর্ট মিডিয়াতে দিতে হবে, হ্যাঁ, যদি ডিলে হয়। আর ডিলে না হইলে তো সমস্যা নেই। আচ্ছা, আর ডেকেড আই এক্সামিনেশন আমরা দেখবো রাইস ওয়াটারি টাইপের, এবং এখানে বিউকাস থাকতে পারে, তবে এখানে কোনো বাইল বা ব্লাড এরকম কিছু পাওয়া যাবে না। মাইক্রোস্কোপি করার ক্ষেত্রে মনে রাখবে এখানে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি ইউজ হইতে পারে, বা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি ইউজ হইতে পারে। এবং আলটিমেটলি আমরা হ্যাগিং ড্রপ প্রিপারেশন করি। হ্যাগিং ড্রপ প্রিপারেশন বলতে কী বোঝায় আমি যদি একটু বলি, এখানে আমরা কোনো স্টেট করি না, কোনো স্টেট আমরা নর্মালি করি না। আচ্ছা, এখন বলতে পারো ভাই এটা যদি স্টেট না করি বুঝবো কীভাবে এটা গ্রাম নেগেটিভ। নর্মালি যেটা হয় যে আমরা গ্রাম স্টেট করে সাধারণত আমরা যখন গ্রাফ স্টেট করছি আমরা বুঝতে পারছি যে আচ্ছা এটা হচ্ছে একটু রেড কালারের বা এটা হচ্ছে গ্রাফ নেগেটিভ, এটা আমরা বুঝতে পারছি। বাট ভালো করে আইডেন্টিফিকেশনের জন্য আমরা হ্যাগিং ড্রপ প্রিপারেশনটা করি, এবং হ্যাগিং ড্রপ প্রিপারেশন করে আমরা মাইক্রোস্কোপিতে দেখি। এটার প্রিপারেশন মানে হচ্ছে আমি একটা স্লাইড দিলাম, তো স্লাইড দেওয়ার পরে মেইনলি আমি ফার্স্ট একটা কী দিলাম, এখানে হচ্ছে আমি ফার্স্ট একটা কভার স্লিপ দিলাম, এটাকে আমি বলি কভার স্লিপ। তো কভার স্লিপের এখানে আমি কী করলাম, ব্যাকটেরিয়া ধর আমি কালচার করছি বা কোনো একটা স্যাম্পল, সেটা আমি ডাইরেক্টলি এটার উপর দিলাম। তো কভার স্লিপের উপর দিয়ে আমি হচ্ছে ধরো এর 4 কোণায় 4টা মানে 4 কোণায় কী করলাম, আমি হচ্ছে পেট্রোলিয়াম জেলি লাগাই দিলাম 4 কোণায়। তো পেট্রোলিয়াম জেলি লাগাই দিয়ে আমি হচ্ছে এই যে গ্লাস লাইটটা দিয়েছি, গ্লাস লাইটের মাঝখানে এখানে একটা গর্ত আছে বা একটা খোঁচ আছে, তো ওই খোঁচের উপরে আমি হচ্ছে এটাকে দিয়ে ফিট করে দিছি। এবং ফিট করে দেওয়ার পরে এখন বলতে পারো যে হ্যাঁ এটা তো ফিট করে দিলাম, তো এই যেই জায়গায় আমি স্যাম্পলটা দিয়েছিলাম এই স্যাম্পলটা হচ্ছে থাকবে এই খোঁচের মধ্যে, ঠিক আছে, সাসপেন্ডেড অবস্থায়। এবং এই অবস্থায় এই যে আমি হ্যাগিং, এটা যে হ্যাগ হয়ে আছে, ঝুলে আছে, তো এই যে হ্যাগিং ড্রপ একটা কন্ডিশন, এটাকেই আমি হচ্ছে গিয়ে মাইক্রোস্কোপের নিচে অবজার্ভ করবো। এবং এই কাভার স্লিপটা কিন্তু এই জায়গায় থাকবে, আমরা এটাকে সরাই ফেলে এক্সামিনেশন করবো না, হ্যাঁ। তো এই অবস্থায় যখন আমি এক্সামিনেশন করবো সেটাকে আমি হ্যাগিং ড্রপ এক্সামিনেশন বলতেছি। এবং এখানে আমি কী পাবো, কলের ক্ষেত্রে আমরা কী পাই, যে ফিশটা একটা স্ট্রিমের মধ্যে বা একটা জলধারার মধ্যে চলাচল করতেছে, এরকম একটা অ্যাপারেন্স আমরা পাবো, প্যারালালি থাকে, প্যারালাল রোতে। এবং শুটিং স্টার মোটিলিটি, এটা খুবই ইম্পর্টেন্ট। এদের তো একটা ফ্লাজেলা থাকে, এবং এই ফ্লাজেলার কারণে এরা মোটিলিটি থাকে। এখন এখানে মানে শুটিং স্টার মোটিলিটি বলতে কী বুঝেছে সেটাই এখানে বলা হয়েছে। দেখো, শুটিং স্টার মোটিলিটি বলতে বোঝানো হয়েছে যে যেহেতু এরা হাইলি মোটাইল থাকে, কারণ এদের পোলারে একটা ফ্লাজেলা থাকে, মানে পোলে ধরো এই পোলে একটা ফ্লাজেলা আছে। এবং হ্যাগিং ড্রপ মাইক্রোস্কোপি করলে এদের ডার্টিং বা শুটিং স্টার মোটিলিটি পাওয়া যায়। এটা মানে এদের র্যাপিড মুভমেন্ট হবে এবং ফরওয়ার্ড মুভমেন্ট টাইপের, এবং অ্যাব্রাপ্ট ডাইরেকশনাল চেঞ্জ করতেছে। ভাই ধরো এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে, মানে ডাইরেকশনে অনেক চেঞ্জ হচ্ছে, যে সামনে পিছনে চলাচল করতে পারে না, হ্যাঁ, এরকম একটা ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে। এবং র্যাপিড মুভমেন্ট হচ্ছে, র্যাপিড বা অ্যাব্রাপ্ট দ্রুত, এবং অনেক সময় ডাইরেকশন চেঞ্জ করতেছে। মাঝে মধ্যে এদের মুভমেন্ট সার্কুলার বা স্পাইরাল টাইপের প্যাটার্নেও হইতে পারে। কালচার যদি করি, কালচার আমরা কী করতে পারি, অ্যারোবিক্যালি, অর্থাৎ এখানে অক্সিজেনের সাপ্লাই লাগবে, এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা করবো। এবং এখানে পিএইচটা একটু অ্যালকালাইন হবে, এটা আগেই আমি বলছিলাম, এবং 8.2-তে ভালো গ্রো করে। আর অ্যালকালাইন পেপটোড ওয়াটার মিডিয়া, এটা একটা ইনরিচমেন্ট মিডিয়া। সাথে ইনরিচমেন্ট মিডিয়াগুলো ওয়াটার মানে কী বলে লিকুইড মিডিয়া হয়, তো লিকুইড মিডিয়া এখানে অ্যাডাফ নিউট্রিয়েন্টস থাকে গ্রো করার জন্য ব্যাকটেরিয়াকে। এবং এখান থেকে পরবর্তীতে নিয়ে আমি আবার অন্য জায়গায় যে সাবকালচার করবো, সলিড মিডিয়াতে আমরা সাবকালচার করি ইউজুয়ালি। বাট বলসুর আগার মিডিয়া, যেটা এটা কলেরার ক্ষেত্রেই শুধু স্পেশালাইজড, বলসুর আগার মিডিয়া, হ্যাঁ, বলসুর নামে একজন ব্যক্তির নামে এই মিডিয়াটার নামকরণ করা হয়েছে। এবং এখানে স্মল ট্রান্সলুসেন্ট কলোনি পাওয়া যায়, এবং এখানে ব্ল্যাক সেন্টার থাকতে পারে, এবং টার্বিড হ্যালো থাকতে পারে, এটা হচ্ছে এখানে বলা হয়েছে। এবং এই যে আমরা বলসুর আগার মিডিয়ার কথা বললাম, এখানে ইনগ্রিডিয়েন্ট হিসেবে কী কী থাকে, এখানে পেপটোড থাকে, ঠিক আছে, এবং পেপটোডটা মেইনলি নিউট্রিয়েন্টস প্রোভাইড করে ব্যাকটেরিয়ার জন্য। সোডিয়াম ক্লোরাইড থাকে, অর্থাৎ এখানে একটা সল্ট মিডিয়া থাকে, এবং এই কনসেন্ট্রেশনে ভিব্রিও স্পিসিস ভালো গ্রো করতে পারে, এই জন্য হ্যালোফিলিক বা সল্ট লাভিক আমরা বলি। এখানে আগার থাকে, তাহলে পেপটোড থাকলো, সোডিয়াম ক্লোরাইড থাকলো, আগার থাকে। এবং পিএইচ ইন্ডিকেটর হিসেবে এখানে হচ্ছে যাতে ভিব্রিও কলেরা থেকে আদার ভিব্রিও স্পিসিসগুলোকে আমরা আলাদা করতে পারি, তো সেই জন্য আমাদের কিন্তু ডিফারেন্সিয়াল মিডিয়া হিসেবে এই বলসুর আগার মিডিয়া ইউজ করা হয়। এবং দেখা যায় যে এখানে আমরা কলোনি কীরকম দেখতে পারবো, এখানে আমরা ভিব্রিও কলেরা টাইপিং ইয়েলো কালার অ্যাপেয়ার করবে, এবং ভিব্রিও আদার যে ভিব্রিও স্পিসিসগুলো সেগুলো ডিফারেন্ট কলোনি কালার থাকতে পারে। সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা ব্ল্যাক সেটটারও হয়তো থাকবে, টার্বিড হ্যালো থাকবে। আচ্ছা, এরপরে আসো যারা হচ্ছে
থায়োসালফেট সাইট্রেট বাইল সল্ট সুক্রোজ যে বিডিয়াটা, এখানে লার্জ ইয়েলো কনভেক্স কলোনি পাবে। দেখো এই যে এই যে বিডিয়াটা, হ্যাঁ, এই যে আমি পাচ্ছি, এবং এখানে ব্যাকগ্রাউন্ডে গ্রিনিশ টাইপের কালার থাকবে। তো এটাকে আমি বলতেছি থায়োসালফেট সাইট্রেট বাইল সল্ট সুক্রোজ বিডিয়া।